যখন নিজের রক্তের সম্পর্কই আপনার পিঠে ছুরি মারার জন্য দরজায় কড়া নাড়ে, তখন মানুষ কোথায় যাবে? সেই সকালটি বিকাশের জন্য তেমনই এক মহাপ্রলয় নিয়ে এসেছিল। ঘরে প্রতিদিনের মতো শান্ত ও আরামদায়ক পরিবেশ ছিল। বিকাশ তার দোকানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, আর তার স্ত্রী সুনিতা রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করছিলেন। তারা দুজনেই এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন যে পরের মুহূর্তেই তাদের দরজায় কড়া নাড়তে আসা অতিথিরা তাদের জীবনে এমন এক ঝড় নিয়ে আসতে চলেছেন যার কল্পনাও তারা করেননি। ৩৫ বছর বয়সী বিকাশ, যে প্রতিদিন সকাল ৭টায় তার সেই ছোট মুদি দোকানে পৌঁছে যেতেন এবং রাত ৯টা পর্যন্ত কঠোর পরিশ্রম করে তার পরিবারের জন্য ২ বেলার খাবারের ব্যবস্থা করতেন। দোকানে যাওয়ার জন্য বিকাশ যেই না ঘরের দরজা খুললেন এবং বাইরে পা রাখলেন, ঠিক তখনই সামনে একটি ট্যাক্সি এসে দাঁড়ালো। সেখান থেকে তার ২ বোন সীমা এবং রেখা নামছিলেন। দুজনকে একসাথে এত মাস পরে হঠাৎ সামনে দেখে বিকাশের চোখে বিস্ময় আর আনন্দের এক ঢেউ বয়ে গেল। তার মুখে হাসি ফুটে উঠল। তিনি প্রায় ছুটে তাদের কাছে পৌঁছালেন। আরে সীমা, রেখা, তোমরা দুজন একসাথে, তাও না জানিয়ে? তার আনন্দের সীমা ছিল না। বড় বোন সীমা হেসে বললেন, হ্যাঁ দাদা, ভাবলাম আপনাকে সারপ্রাইজ দেব। তবে তার হাসিতে সেই আগের মতো উষ্ণতা ছিল না। খুব ভালো করেছ, চলো ভেতরে চলো, আজ তো আমার দিনটাই তৈরি হয়ে গেল। বিকাশ দুজনের ব্যাগ তুলে তাদের ঘরের ভেতরে নিয়ে যেতে লাগলেন। তার আওয়াজ ঘরের উঠোনে প্রতিধ্বনিত হল, সুনিতা, আরে সুনিতা, দেখো তো কে এসেছে, রেখা আর সীমা এসেছে। রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে সুনিতা বাইরে এলেন এবং তার ননদদের দেখে তার মুখেও আনন্দের ঝলক দেখা গেল। তিনি এগিয়ে গিয়ে দুজনের সাথে খুব ভালোবাসার সাথে মিশলেন। প্রণাম দিদি, কেমন আছেন আপনারা সবাই? বাড়িতে সবাই কেমন আছেন? রেখা সংক্ষেপে জবাব দিলেন, আমরা ভালো আছি ভাবি। তার কণ্ঠে ছিল এক ধরনের আনুষ্ঠানিকতা। বিকাশ তৎক্ষণাৎ দোকানে যাওয়ার ইচ্ছা বাতিল করে দিলেন। আমি আজ দুপুর পরেই দোকানে যাব। বহুদিন পরে আমার বোনেরা একসাথে এসেছে। সুনিতা, এদের জন্য কিছু ভালো খাবার তৈরি করো, কিন্তু তার আগে চা বানিয়ে দাও। আমি বাজার থেকে জিলেপি আর সিঙ্গারা নিয়ে আসছি। সীমা বললেন, আরে না দাদা, এর কি দরকার? কিন্তু বিকাশ কোথায় শোনার পাত্র। তিনি খুশিতে ঝলমল করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন। তাদের মা সুমিত্রা দেবী, যিনি তার ঘরে শুয়েছিলেন, আওয়াজ শুনে উঠে বসলেন। সুনিতা তাকে ধরে হুইলচেয়ারে বসিয়ে বাইরে নিয়ে এলেন। নিজের ২ মেয়েকে একসাথে দেখে তার বুড়ো চোখে এক নতুন চমক এলো এবং তিনি দুজনকে বুকে জড়িয়ে ধরলেন। আরে আমার মেয়েরা এসেছে, চলো, এত মাস পরে অবশেষে তোমাদের অসুস্থ মায়ের কথা মনে পড়ল। নইলে তোমরা দুজনেই তোমাদের সংসার নিয়ে এমন জড়িয়ে গেছো যে একটা ফোন করারও সময় পাও না। ভালো করেছো যে আজ এসেছো, আমি তোমাদের দুজনকে খুব মনে করছিলাম। সুনিতা তাড়াতাড়ি জল এনে দিলেন এবং তাদের যত্ন আত্মিতে লেগে পড়লেন। ঘরের পরিবেশ উৎসবের মতো হয়ে গিয়েছিল। বিকাশ গরম নাস্তা নিয়ে ফিরলেন। সবাই উঠোনে বসে গল্প করতে লাগল। বিকাশ তার বোনদের সাথে পুরনো দিনের কথা মনে করে হাসাহাসি করছিলেন, কিন্তু তার মনে হচ্ছিল কোথাও যেন কোনো সমস্যা আছে। ২ বোন হাসছিল বটে, কিন্তু তাদের চোখে ছিল এক অদ্ভুত গাম্ভীর্য এবং এক না বলা বোঝা যা তিনি বুঝতে পারছিলেন না। তিনি বহুবার তাদের জিজ্ঞেস করার কথা ভাবলেন যে সব ঠিক আছে কিনা, কিন্তু প্রতিবারেই এই ভেবে চুপ করে গেলেন যে হয়তো সফরের ক্লান্তি হবে। প্রায় ১ ঘন্টার কথোপকথনের পর হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে এলো। বড় বোন সীমা একটি গভীর শ্বাস নিয়ে প্রথমে রেখার দিকে তাকালেন এবং তারপর বিকাশের চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন, দাদা, আমরা আজ এখানে একটি খুব জরুরি কথা বলতে এসেছি। তার কণ্ঠে এমন গাম্ভীর্য ছিল যা বিকাশের হৃদয়ে এক অজানা শিহরণ জাগিয়ে তুলল। হ্যাঁ হ্যাঁ, বলো সীমা, কি হয়েছে, সব ঠিক আছে তো? সীমা তার ছোট বোন রেখার দিকে তাকালেন এবং তারপর বললেন, দাদা, বাবার এই বাড়ি এবং দোকানে আমাদেরও অধিকার আছে, আর আইন আমাদের এই অধিকার দেয়। আমরা আমাদের হিস্সা চাই। এই বাক্যটি কোনো বোমার মতো ঘরের শান্তির ওপর পড়ল। এক মুহূর্তের জন্য সেখানে গভীর নিস্তব্ধতা ছেয়ে গেল। বিকাশের মনে হল যেন তার কান তাকে ধোঁকা দিয়েছে। তিনি অবিশ্বাস আর আঘাত নিয়ে নিজের বোনের দিকে তাকিয়ে রইলেন। কি কি বলছো তুমি? তার কণ্ঠস্বর কাঁপছিল। রেখা এগিয়ে এসে বললেন, তার কণ্ঠেও ছিল সেই কঠোরতা। দাদা, আমরা স্পষ্ট কথা বলছি। ২০০৫ সালের হিন্দু উত্তরাধিকার আইন অনুসারে পৈতৃক সম্পত্তিতে মেয়েদের ও ছেলেদের সমান অধিকার আছে। আর এই বাড়ি আমাদের বাবার উপার্জনে তৈরি করা হয়েছে। যে দোকানের আপনি একা মালিক হয়ে বসে আছেন, সেই দোকানটিও আমাদের বাবাই কিনেছিলেন।
তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তিনি কাঁপতে কাঁপতে বললেন, না সীমা, ওই দোকান আমার বাচ্চাদের মুখের গ্রাস, আর এই ঘর, এইটা আমাদের ঠিকানা। আমরা সবাই কোথায় যাব? সেসব আমরা জানি না, আমরা শুধু আমাদের হিস্সা চাই। চুপ কর সীমা, আর একটি শব্দও নয়। বিকাশের বোনেরা কিছু বলার আগেই এক গর্জনে পুরো ঘর কেঁপে উঠল। এই আওয়াজ ছিল তাদের বুড়ো মা সুমিত্রার। তার মেয়েদের কথা শুনে তার ভেতরে যেন আগ্নেয়গিরি ফেটে পড়েছিল। হিস্সা? কেমন হিস্সা চাই তোমাদের দুজনের? তোমরা কি ভুলে গেলে যে এই ঘর আর দোকান কার কল্যাণে বেঁচে আছে? তোমাদের ভাইয়ের কল্যাণে। সীমা কিছু বলার চেষ্টা করলেন। মা, আপনি বুঝবেন না। আমি বুঝব না? মার আওয়াজ আরও তীব্র হল। আরে আমার চেয়ে আর কে বেশি বুঝবে তোমাদের? তোমাদের কি একটুও আন্দাজ আছে যে তোমাদের এই ভাই তোমাদের জন্য কি কি ত্যাগ করেছে? যখন তোমাদের বাবার মাথার উপরের ছায়া সরে গিয়েছিল, তখন এই বিকাশের বয়স ছিল মাত্র 18 বছর। ও নিজের পড়াশোনা ছেড়ে দিল, নিজের স্বপ্ন ছেড়ে দিল, যাতে তোমরা দুজন পড়তে পারো। ও নিজের যৌবন এই দোকানের ক্যাশ কাউন্টারে বসে কাটিয়ে দিল, যাতে তোমাদের বিয়েতে কোনো কিছুর কমতি না হয়। সুমিত্রা দেবীর কণ্ঠ কাঁপছিল। তোমাদের দুজনের বিয়ে এমনি এমনি হয়ে যায়নি। নিজের সাধ্যের চেয়ে বেশি খরচ করেছিল। মানুষের কাছ থেকে রিং নিয়েছিল, যাতে তোমরা দুজন তোমাদের শ্বশুরবাড়িতে মাথা উঁচু করে থাকতে পারো, যাতে তোমাদের শ্বশুরবাড়িতে কেউ তোমাদেরকে এটা না বলতে পারে যে তোমাদের বাপের বাড়ির লোকেরা বিয়েতে কোনো কমতি রেখেছিল। আর আজ তোমরা সেই ভাইয়ের কাছ থেকে তার ঘর আর দোকান কেড়ে নিতে এসেছ। সুমিত্রা হাঁপাতে লাগলেন। সুনিতা ছুটে গিয়ে তাকে ধরলেন। পুরো উঠোনে এক ভয়ানক নীরবতা নেমে এলো। বিকাশের চোখ থেকে জল ঝরছিল। মার এই আবেগপূর্ণ কথায় দুই মেয়ের কোনো প্রভাব পড়ল না। সীমা অত্যন্ত নির্লজ্জভাবে জবাব দিল, মা, দাদা যা করেছেন তা তার কর্তব্য ছিল। একজন ভাই তার বোনদের জন্য যা করে দাদা তাই করেছেন। আর আমরা এখানে কোনো ভিক্ষা চাইছি না, আমরা আমাদের আইনি অধিকার চাইছি। এটা শুনে বিকাশ ভেতর থেকে ভেঙে পড়লেন। তার মনে হলো যেন কেউ তার বুকে ছুরি ঢুকিয়ে দিয়েছে। যে বোনদের একটি হাসির জন্য তিনি নিজের অসংখ্য আবশ্যকতাকে মেরে ফেলেছিলেন, যাদের আনন্দের জন্য তিনি তার যৌবন দোকানের ক্যাশ কাউন্টারে বসে কাটিয়ে দিয়েছিলেন, আজ তারাই তাকে পর করে দিচ্ছিল, তাকে গৃহহীন করার জন্য উঠে পড়ে লেগেছিল। ঠিক তখনই সীমার ফোন বেজে উঠল। সে উঠে উঠোনের কোণে গিয়ে কথা বলতে লাগল। অন্যদিকে ছিল তার স্বামী। হ্যাঁ, বলে দিয়েছি। না, এখনও মানছে না। আপনি চিন্তা করবেন না, নিজের হিস্সা আমি কোনো মূল্যেই ছাড়ব না। এও কি কোনো কথা হলো? ও এত বড় বাড়ি আর চালু দোকানে বসে মজা করছে, আর আমরা এই ঘরে ধুকে ধুকে দিন কাটাই। আমি নিয়েই ছাড়ব আমার হিস্সা। এতটুকু কথা বলে সে ফিরে এসে বসে পড়ল, যেন কিছুই ঘটেনি। তার মুখে কঠোরতা ছাড়া আর কোনো ভাব ছিল না। সুমিত্রা দেবী আরও একবার চেষ্টা করলেন। দেখো বেটি, তোমাদের ভাই তোমাদের জন্য কি না করেছে। তোমাদের প্রতিটি সমস্যায় তোমাদের পাশে দাঁড়িয়েছে। তোমাদের বাবা চলে যাওয়ার পরে সে একা এই ঘর সামলেছে, আমার খেয়াল রেখেছে। আমার অসুখে এত খরচ হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত সে একটা উফ পর্যন্ত করেনি। তোমাদের ভাবিও আমার পুরো খেয়াল রাখে। তোমাদের তো এই কথাতে খুশি হওয়া উচিত ছিল যে তোমাদের বাপের বাড়ি আবাদ আছে, উল্টে তোমরা ওর কাছে সম্পত্তি থেকে হিস্সা চাইছ। একটু তো লজ্জা করো। কিন্তু দুই বোনেরা একটি কথাও শুনল না। তারা যেন তাদের বিবেক এবং সমস্ত লজ্জা তাদের বাড়িতে ফেলে এসেছিল। দাদা, আবেগপ্রবণ হয়ে কোনো লাভ হবে না। আমাদের টাকার দরকার, আমাদেরও বাচ্চা আছে, তাদেরও ভবিষ্যৎ আছে। আপনি এই বাড়ি আর দোকান বিক্রি করে দিন। যে টাকা পাওয়া যাবে আমরা 3 ভাই বোন সমান ভাগ করে নেব। বিক্রি করে দেব? বিকাশ অবিশ্বাস নিয়ে জিজ্ঞেস করলেন। নিজের বাবার নিশানি বিক্রি করে দেব? নিজের মা, নিজের স্ত্রী সন্তানদের সাথে গৃহহীন হয়ে যাব? রেখা বললেন, যদি বিক্রি না করতে চান তবে আপনি আমাদের হিস্সার সমান টাকা দিয়ে দিন। আমাদের কাছে বেশি সময় নেই। যদি 1 সপ্তাহের মধ্যে আপনি কোনো সিদ্ধান্ত না নেন তবে আমাদের বাধ্য হয়ে কোর্টে যেতে হবে। এই কথা শুনে বিকাশের কানে যেন সন্ত্রাস দৌড়ে গেল। তার নিজের রক্ত, তারই নিজের বোনেরা তাকে কোর্টে টেনে নিয়ে যাবে। সেই উঠোনে যেখানে কিছুক্ষণ আগে তিনি তার বোনদের আসার খুশিতে নাচছিলেন, এখন তিনি নিজের পরিবারের টুকরোগুলোকে ছিটকে যেতে দেখছিলেন। 2 বোন নিজেদের কথা বলে সেখান থেকে চলে গেলেন। বিকাশ সেখানেই মাটিতে বসে পড়লেন। সুমিত্রা দেবীর চোখ থেকে জল ঝরতে লাগল। তিনি বিড়বিড় করে বললেন, হে ভগবান, এ কি হয়ে গেল? আমি জানতাম না যে আমি মেয়ে নয়, নাগিনী জন্ম দিয়েছিলাম, যারা বড় হয়ে তাদের নিজের ভাইকেই দংশন করতে চলেছে। কয়েকটা দিন কোনো মতে কেটে গেল। ঘরে এক অদ্ভুত মাতম বিরাজ করছিল। কেউ কারো সাথে কথা বলছিল না।
বিকাশ দোকানে যেতেন বটে, কিন্তু তার শরীর সেখানে থাকত আর আত্মা ঘরে। তার বোনদের বলা শব্দ কোর্ট যাব তীরের মতো বারবার তার হৃদয়ে বেগ হতো। 1 সপ্তাহ পরে দুপুরের নীরবতা ভেদ করে একটি আওয়াজ এলো, বিকাশবাবুর চিঠি আছে। এই লোকটি ছিল পোস্টম্যান, কিন্তু তার হাতে থাকা সেই সরকারি খামটি কোনো সাধারণ চিঠি ছিল না, বরং সম্পর্কের বিনাশের ফরমান ছিল। কাঁপা হাতে বিকাশ সেই খামটি খুললেন। ভেতরে ছিল আদালতের সিল মারা কাগজ। তার চোখ যা পড়ল তাতে তার মস্তিষ্কের বিশ্বাস হল না। তার 2 সহোদরা বোন তার বিরুদ্ধে সম্পত্তিতে হিস্সা চাওয়ার জন্য মামলা করে দিয়েছে। সেই কাগজের টুকরো বিকাশের হাত থেকে ছুটে হাওয়ায় উড়তে উড়তে মাটিতে পড়ে গেল। বিকাশও তার পেছনে পেছনে প্রাণহীন হয়ে সেই উঠোনে পড়ে থাকা চেয়ারে ভেঙে পড়লেন। এক মুহূর্তে তার চোখের সামনে সবকিছু ঘুরতে লাগল। তার বাবার মুখ মনে পড়ল, যিনি প্রায়ই বলতেন, আমার মেয়েরা আমার গর্ব, দেখো এরা আমার নাম উজ্জ্বল করবে। আজ সেই মেয়েরাই তার তৈরি করা ঘরের ভিত্তি নাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। ঠিক তখনই তার একটি ধোঁয়াশাচ্ছন্ন দৃশ্য মনে পড়ল। বহু বছর আগের সেই দিন, যখন তার বড় বোন সীমা কলেজ থেকে ফেরার পথে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তিনি রক্তে মাখামাখি ছিলেন। খবর পাওয়া মাত্র বিকাশ দোকানের শাটার নামিয়ে পাগলের মতো ছুটেছিলেন। ডাক্তার বলেছিলেন, তাড়াতাড়ি ও নেগেটিভ রক্ত চাই, না হলে আমরা একে বাঁচাতে পারব না। ও নেগেটিভ একটি অত্যন্ত দুর্লভ ব্লাড গ্রুপ, যা বিকাশেরও ছিল। তার মনে ছিল, হাসপাতালে পৌঁছে তিনি এক মুহূর্ত ভাবেননি, অল্প সময়ের মধ্যেই তার রক্ত তার শিরা থেকে বেরিয়ে তার বোনের ধমনীতে যাচ্ছিল, তাকে একটি নতুন জীবন দিচ্ছিল। যতক্ষণ না সীমায় জ্ঞান ফিরেছিল, তিনি তার বিছানার পাশে বসেছিলেন। আজ সেই বোন, যার শিরায় তার দেওয়ার রক্ত দৌড়াচ্ছে, তারই রক্ত চুষতে উদ্যত, শুধু এই প্রাণহীন পাথর আর কাগজের টুকরোগুলোর জন্য। কি এই দিনের জন্যই আমি আমার বোনের জীবন বাঁচিয়েছিলাম? এই কথা মনে হতেই বিকাশের চোখ থেকে আবেগের বন্যা নেমে এলো। তিনি মাটিতে বসে শিশুদের মতো কাঁদতে লাগলেন। তার কান্নার আওয়াজ শুনে মা সুমিত্রা বাইরে এলেন। যখন তিনি কোর্টের নোটিশের কথা শুনলেন, তখন তিনি নিজের বুক চাপড়ে কাঁদতে লাগলেন। হে ভগবান, এ কি দিন দেখালি! যে মেয়েকে গর্ভে পালন করলাম, সে আজ আমার ছেলের শত্রু হয়ে গেল। এর চেয়ে তো তুই আমাকে তুলে নিতি। ঘরে কান্নার রোল পড়ে গেল। বিকাশের মনে হলো যেন তিনি পুরোপুরি ভেঙে পড়েছেন, একা হয়ে গেছেন। ঠিক তখনই তার স্ত্রী সুনিতা এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলেন। যখন বিকাশ তার দিকে তাকালেন, তখন সুনিতার চোখে জল নয়, ছিল এক অদ্ভুত সাহস। তিনি বিকাশের হাত শক্ত করে ধরে বললেন, আপনি ঘাবড়াবেন না, আপনি একা নন, আমি আপনার সাথে আছি, আমরা সবাই মিলে এই ঝড়ের মোকাবেলা করব। সুনিতা মাটিতে পড়ে থাকা কাগজগুলো কুড়িয়ে নিলেন এবং বিকাশের চোখে চোখ রেখে বললেন, ওরা আইনের পথ বেছে নিয়েছে, তো আমরাও আইনের মাধ্যমেই লড়ব। ভগবানের চেয়ে বড় কোনো বিচারক নেই। ওরা আমাদের সাথে ভুল করেছে, ন্যায় তো হয়েই থাকবে। সুনিতার এই কথাগুলো বিকাশকে কিছুটা হিম্মত দিল, কিন্তু তার হৃদয় ভেঙে গিয়েছিল। যে দিনের ভয় বিকাশের হৃদয়ে গত 1 সপ্তাহ ধরে বাসা বেঁধেছিল, আজ সেই দিন ছিল। বিকাশ আদালতের কাঠগড়ায় এক আসামির মতো দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, এক আসামি, যার অপরাধ ছিল এই যে সে তার বোনদের অতিরিক্ত ভালোবাসত। তার অপরাধ ছিল এই যে সে নিজের সব কিছু তাদের খুশির ওপর বিলিয়ে দিয়েছিল। আর ঠিক তার সামনের কাঠগড়ায় দাঁড়িয়েছিল তার 2 বোন, সীমা আর রেখা। তাদের চেহারায় না কোনো শিকার, না কোনো পাপবোধ। তাদের চোখে ছিল শুধু একটি জেদ, নিজের হক পাওয়ার। বিকাশ যখন তাদের দেখলেন, তখন নিজেকেই প্রশ্ন করে বসলেন, এরা কি সেই বোনেরা যাদের আঙুল ধরে তিনি মেলা ঘোরাতে নিয়ে যেতেন? এরাই কি সেই বোনেরা যারা ছোটবেলায় দাদা দাদা বলে তার পিছনে দৌড়াত? আদালতের কার্যক্রম শুরু হলো। 2 পক্ষের উকিলরা বিচারকের সামনে নিজেদের পক্ষ রাখছিলেন, তর্ক দিচ্ছিলেন। ঠিক তখনই বিচারক, একজন অভিজ্ঞ এবং বিচক্ষণ বৃদ্ধ, নিজের দৃষ্টি বিকাশের ওপর নিবদ্ধ করলেন এবং জিজ্ঞেস করলেন, মিস্টার বিকাশ, যখন আইন মেয়েদের তাদের বাবার সম্পত্তিতে সমান অধিকার দিয়েছে, তখন আপনি কেন তাদের অধিকার দিতে অস্বীকার করছেন? শুনে বিকাশের চোখ জলে ভরে এলো। তিনি নিজেকে সামলালেন এবং বললেন, বিচারক সাহেব, আমি আমার বোনদের তাদের হক দিতে অস্বীকার করছি না। তিনি একটি গভীর শ্বাস নিলেন, যেন তার ভেতরের যন্ত্রণা বাইরে বের করে দিচ্ছেন, এবং বললেন, কিন্তু আমার বোনেরা সেই দোকানে হিস্সা চাইছে যেখান থেকে আমি আমার পরিবারের জন্য 2 বেলার খাবার জোগাড় করি।
সেই দোকান থেকে আমার আর আমার পরিবারের প্রয়োজনীয়তা পূরণ হয়। বিকাশের কণ্ঠস্বর তখন কাঁপছিল। বিচারক সাহেব, ওরা সেই বাড়িতে হিস্সা চাইছে যা আমার বুড়ো আর অসুস্থ মায়ের এবং আমার সন্তানদের একমাত্র ঠিকানা। যদি এইটাও ভাগ হয়ে যায় তাহলে আমরা সবাই কোথায় যাব বিচারক সাহেব? তার চোখ থেকে তখন জল ঝরছিল, কিন্তু তিনি তার কথা চালিয়ে গেলেন। মাই লর্ড, আমার বয়স যখন মাত্র 16 বছর তখন আমার বাবার শরীর খারাপ হতে শুরু করে। তিনি দোকানে যেতে পারতেন না। সেই কাঁচা বয়সে যখন আমার বয়সী ছেলেমেয়েরা খেলাধুলায় মত্ত থাকত, নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য পড়াশোনা করত, আমি দোকানের ক্যাশ কাউন্টারে বসে থাকতাম। আমি আমার বাবার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সেবা করেছি, রাত রাত জেগে, এবং সাথে সাথে ঘরের দায়িত্বও সামলেছি। বিকাশ তার বোনদের দিকে তাকালেন এবং বললেন, আমি আমার পড়াশোনা মাঝপথে ছেড়ে দিলাম যাতে আমি আমার বোনদের পড়াশোনা চালু রাখতে পারি। আমি যদিও দ্বাদশ শ্রেণীও পাশ করতে পারিনি, কিন্তু আমি আমার 2 বোনকে কলেজে উচ্চ শিক্ষা দিয়েছি যাতে তাদের কখনো কোনো কিছুর কমতি অনুভব না হয়। বাবার মৃত্যুর পরে আমি পুরোপুরি চেষ্টা করেছি যে ঘরের কোনো সদস্য যেন তার ঘাটতি অনুভব না করে। আমি তাদের বিয়েতে আমার সাধ্যের চেয়ে বেশি খরচ করেছি, মানুষের কাছ থেকে সুদে টাকা তুলেছি, কিন্তু তাদের বিয়েতে কোনো কমতি হতে দেইনি। আজ আমি একটি ছোট দোকান চালাই, আর এই দুজন তাদের ঘরে বিলাসিতার জীবনযাপন করছে। কিন্তু বিচারক সাহেব, আজ পর্যন্ত তো আমি আমার নিজের খুশিগুলো ত্যাগ করেছি, কিন্তু কি এখন আমার পরিবারকেও সমস্ত খুশি থেকে বঞ্চিত করে দেব? ঠিক তখনই বিরোধী পক্ষের উকিল, যিনি একজন তেজস্বী এবং কঠোর চেহারার মানুষ ছিলেন, চেয়ার থেকে লাফিয়ে দাঁড়ালেন। তিনি ব্যঙ্গপূর্ণ ভঙ্গিতে বললেন, আপত্তি মাই লর্ড, এতে গুণে দেখানোর কি আছে? যা করেছেন তা প্রতিটি ছেলে এবং ভাই তার পরিবারের জন্য করে থাকে। ইনি কোনো বড় তীর মারেননি, এটা তো তার কর্তব্য ছিল। এটা শুনে বিকাশের উকিল তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। আমি আপত্তি জানাচ্ছি। আমার বিদ্বান বন্ধু সম্ভবত ভুলে যাচ্ছেন যে কর্তব্য দুপক্ষেরই হয়। আমার মক্কেল তার বড় বোন সীমার বিয়েতে আজ থেকে 10 বছর আগে 1 লক্ষ টাকা এবং ছোট বোন রেখার বিয়েতে 7 বছর আগে 14 লক্ষ টাকা খরচ করেছিলেন। এই অঙ্ক কোনো সাধারণ মানুষের জন্য ছোট টাকা নয়, বিশেষ করে তার জন্য যার সীমিত আয়। এমনকি তাদের বিয়ের পরেও প্রতি পূজা পার্বণে তিনি অনেক দিয়েছেন। কোনো সুখ দুঃখে তিনি তার দায়িত্ব থেকে পিছিয়ে যাননি। বিচারক এই কথাতে সম্মতিতে মাথা নাড়লেন। বিকাশের উকিল আরও বললেন, মাই লর্ড, আমার মক্কেলের পরিবার আজও সাধারণ জীবনযাপন করছে। আজও তার বাচ্চারা সরকারি স্কুলে পড়ে, যখন কিনা তার 2 বোন পশ এলাকায় থাকেন। কিন্তু এই সব কথার সীমা আর রেখার ওপর কোনো প্রভাব পড়ছিল না। সীমা আবার সেই নির্লজ্জতা এবং ঠান্ডা ভঙ্গিতে বললেন, বিচারক সাহেব, এই আবেগপূর্ণ কথা দিয়ে কিছু হবে না। আমরা শুধু সেটাই চাইছি যা আইন আমাদের দেয়। আপনি আমাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। এটা শুনে বিকাশের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার চোখ থেকে এখন জল নয়, এক ঝড় বইছিল। তিনি কাঠগড়া ধরে জোরে ঝাঁকুনি দিলেন এবং প্রায় চিৎকার করে বললেন, বিচারক সাহেব, যে সময় আমার বড় বোনের স্বামীর ব্যবসা ডুবে গিয়েছিল এবং তাদের ওপর লাখ লাখ টাকার ঋণ হয়ে গিয়েছিল, তখন তারা সাহায্যের জন্য কাকে ডেকেছিল? আমাকে। সেই সময় আমি আমার এই বাড়ি, যা আজ এরা দখল করতে চায়, তার ওপর ব্যাংক থেকে ঋণ নিয়ে তাদের সাহায্য করেছিলাম। সেই ঋণের কিস্তি আমি আজ পর্যন্ত শোধ করছি। 2 মাসের কিস্তি এখনও বাকি আছে। তিনি তার ছোট বোন রেখার দিকে তার কাঁপা আঙুল উঠালেন এবং বললেন, আর তুই রেখা, যখন তোর ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল এবং ডাক্তাররা বলেছিল যে তাৎক্ষণিক অপারেশন না হলে বাচ্চা বাঁচবে না, চিকিৎসার জন্য লাখ লাখ টাকার দরকার ছিল, তখন তুই কার দরজায় কড়া নেড়েছিলি? বিকাশের কণ্ঠস্বর তখন লড়খড়িয়ে যাচ্ছিল। আমার স্ত্রী সুনিতা 1 মুহূর্ত না ভেবে তার বিয়ের সমস্ত গয়না, যা তার মা তাকে দিয়েছিলেন, আমার সামনে এনে রেখে দিয়েছিল। সে বলেছিল বাচ্চার প্রাণ বাঁচানো বেশি জরুরি। আমি সেই গয়না বন্ধক রেখে তোর সাহায্য করেছিলাম। বিচারক সাহেব, সেই গয়না আমি আজ পর্যন্ত ছাড়াতে পারিনি। আজও তা সোনারের দোকানে পড়ে আছে। আপনি দেখে নিন, আমার স্ত্রীর হাতে গয়নার নামে কাঁচের চুড়ি আছে, যখন কিনা আমার 2 বোনের হাতে সোনার কাঁকন। আদালতে উপস্থিত প্রতিটি মানুষের কাছে বিকাশের কথায় সত্যি ফুটে উঠল। ভেতর থেকে পুরোপুরি ভেঙে যাওয়া বিকাশ তার হাঁটুর ওপর বসে পড়লেন এবং ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। তার পুরো শরীর কাঁপছিল। তার স্ত্রী সুনিতা, যিনি সামনে চেয়ারে বসেছিলেন, নিজের মুখ শাড়ির আঁচল দিয়ে ঢেকে কাঁদতে লাগলেন। আদালতে এমন নীরবতা নেমে এলো যা ভাষায় বর্ণনা করা যায় না। সেখানে উপস্থিত প্রতিটি মানুষের চোখ আর্দ্র ছিল। বিচারক সাহেব নিজের চশমা নামালেন এবং নিজের চোখ মুছলেন।
তারপর তিনি অত্যন্ত গাম্ভীর্যের সাথে সীমা আর রেখার দিকে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন, এই কথা কি সত্যি? আপনার ভাই কি আপনার স্বামীর ব্যবসা বাঁচানোর জন্য নিজের বাড়ির ওপর ঋণ নিয়েছিলেন? তার স্ত্রী কি আপনার বাচ্চার জীবন বাঁচানোর জন্য নিজের গয়না বন্ধক রেখেছিলেন? দুই বোনের চোখ লজ্জায় ঝুঁকে গেল, তাদের চেহারা সাদা হয়ে গেল। তারা কিছু বলতে পারলেন না। রেখা শুধু হালকা করে হ্যাঁতে মাথা নাড়লেন। বিচারক সাহেব এই বিষয়টি নোট করলেন। তারপর দুই পক্ষের উকিলরা আবার তর্ক করতে লাগলেন এবং বিচারক সাহেব সেই দিনের কার্যক্রম সেখানেই স্থগিত করে দিলেন এবং পরবর্তী তারিখ দিলেন। যখন বিকাশ আদালত থেকে বাড়ি ফিরলেন, তার মা সুমিত্রা দেবী, যিনি দরজায় তার পথ চেয়েছিলেন, তার মলিন এবং প্রাণহীন মুখ দেখে সব কিছু বুঝে গেলেন। বিকাশ কারো দিকে তাকালেন না। তিনি এক জীবন্ত লাশের মতো চলতে চলতে নিজের ঘরে গেলেন এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ নিস্তব্ধতা বিরাজ করল এবং তারপর ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ আসতে লাগল, যা ধীরে ধীরে রোদনে পরিণত হল। তিনি বিছানায় মুখ গুজে শুয়ে কাঁদছিলেন। আজ তার সমস্ত সংযম, সমস্ত ধৈর্য, সমস্ত যন্ত্রণা চোখের জলের মাধ্যমে বাইরে বেরিয়ে আসছিল। তার বোনদের পাথরের মতো মুখ মনে পড়ছিল, বিরোধী উকিলের ব্যঙ্গ মনে পড়ছিল। তিনি পুরোপুরি বেবশ হয়ে গিয়েছিলেন। দরজার বাইরে দাঁড়ানো সুনিতা আর সুমিত্রা দেবীর বুক ফেটে যাচ্ছিল। তারা আজ পর্যন্ত বিকাশকে এভাবে ভাঙতে কখনো দেখেননি। এই সেই মানুষ ছিলেন যিনি পুরো পরিবারের জন্য একটি চট্টানের মতো দাঁড়িয়ে থাকতেন, আর আজ সেই চট্টান বালির মতো ভেঙে যাচ্ছিল। ঠিক তখনই ৮ বছরের রোহন আর ৬ বছরের রিয়া, যারা স্কুল থেকে এসে তাদের বাবার জন্য অপেক্ষা করছিল, ঘরের দরজায় এলো। তারা দরজার জানালা দিয়ে তাদের বাবাকে কাঁদতে দেখে তাদের ছোট জীবনে যেন ভূমিকম্প এসে গেল। তারা তাদের বাবাকে ভগবান মনে করত, একজন সুপারহিরো যে কখনো দুর্বল হতে পারে না। তাকে কাঁদতে দেখে দুজনের চোখ জলে ভরে গেল। তারা দরজা নক করল, বাবা খোলো প্লিজ। কিছুক্ষণ পরে বিকাশ দরজা খুলে দিলেন। তারা একে অপরের হাত ধরে ভেতরে চলে গেল। দুজনের ছোট হাতে ছিল তাদের মাটির ভাঁড়, পিগি ব্যাংক, লাল রঙের, যাতে তারা গত ১ বছর ধরে টফি, চকলেট এবং খেলনার জন্য পাওয়া পকেট খরচের টাকা জমা করছিল। কোনো মেলায় যাওয়ার জন্য, কোনো বড় খেলনা কেনার জন্য। রোহন তার বাবার কাছে গিয়ে অত্যন্ত নিষ্পাপ মুখে তার হাত ছুঁল এবং জিজ্ঞাসা করল, বাবা আপনি কাঁদছেন কেন? বিকাশ নিজের চোখের জল মুছে তার বাচ্চাদের দিকে তাকালেন। তাদের নির্দোষ চোখে নিজের জন্য চিন্তা দেখে তার হৃদয় আরও বেশি ফেটে গেল। তিনি কিছু বলতে পারলেন না, শুধু তাদের দিকে তাকিয়ে রইলেন। তখন রিয়া তার তোতলামো কণ্ঠে বলল, বাবা ওই দুজন বুয়া টাকার জন্যই আপনাকে কষ্ট দিচ্ছে, তাই না? আমি আপনাকে আর মাকে কথা বলতে শুনেছিলাম। বিকাশ চুপ রইলেন। এই প্রশ্নের তিনি কি জবাব দিতেন? ঠিক তখনই রোহন নিজের এবং রিয়ার ভাড় দুটি এগিয়ে ধরে বলল, বাবা আপনি চিন্তা করবেন না, আপনি আমাদের এই দুটি ভাড় নিয়ে নিন, এতে অনেক টাকা আছে। আপনি এই সব টাকা বুয়াকে দিয়ে দিন এবং তাদের বলুন যে তারা যেন আপনাকে আর কষ্ট না দেয়। কিন্তু আপনি প্লিজ কাঁদবেন না, আমাদের ভালো লাগে না যখন আপনি কাঁদেন। বাচ্চাদের মুখ থেকে এই কথা শুনে বিকাশের হৃদয় যেন বুক থেকে বাইরে বেরিয়ে এলো। একদিকে তার সহোদরা বোনেরা, যাদের লাখ লাখ টাকা দেওয়ার পরেও তাদের লালসা শেষ হচ্ছিল না, আর অন্যদিকে তার এই নিষ্পাপ সন্তানেরা, যারা তাদের বাবার একটি হাসির জন্য তাদের ছোট সঞ্চয়, তাদের প্রাণের চেয়েও প্রিয় ভার এক মুহূর্তে বলিদান করতে প্রস্তুত ছিল। বিকাশ আর সহ্য করতে পারলেন না। তিনি দুই বাচ্চাকে টেনে নিজের বুকে জড়িয়ে নিলেন এবং কাঁদতে লাগলেন। তিনি তাদের মাথা চুম্বন করছিলেন, তাদের আঁকড়ে ধরছিলেন, যেন সেই নিষ্পাপ বাচ্চাদের কাছ থেকে তিনি তার হারানো সাহস ফিরে পেতে চাইছিলেন। দরজায় দাঁড়িয়ে থাকা সুনিতা তার স্বামীর যন্ত্রণায় কাঁদছিলেন। বিকাশ নিজের ভাগ্যের ওপর কাঁদছিলেন, মা নিজের গর্ভের ওপর কাঁদছিলেন, আর সেই দুই নিষ্পাপ শিশু, তারা শুধু এই জন্য কাঁদছিল কারণ তাদের সুপারহিরো, তাদের বাবা কাঁদছিলেন। আদালতের পরবর্তী কার্যক্রমের তারিখ এলো। উকিলদের মধ্যে আবার তীব্র তর্ক শুরু হলো। বিকাশের উকিল তার বাধ্যবাধকতা এবং ত্যাগের যুক্তি দিচ্ছিলেন। তখন বিরোধী উকিলের আওয়াজ আদালতে প্রতিধ্বনিত হল, অবজেকশন মাই লর্ড, এটি কোর্ট, কোনো ডেইলি সোপের নাটক নয়। তর্ক তার চূড়ান্ত পর্যায়ে ছিল। পরিবেশে ছিল এক উত্তেজনা। বিচারক সাহেব দ্বিধায় ছিলেন। আইন এবং মানুষের মাঝের ব্যবধান তার কাছে স্পষ্ট ছিল। ঠিক তখনই আদালতের দরজা এক খড়খড়ে আওয়াজ করে খুলল। সবার মনোযোগ সেদিকে গেল। একটি হুইল চেয়ারে এক দুর্বল কিন্তু দৃঢ় সংকল্প নিয়ে বুড়ি মহিলা ভেতরে প্রবেশ করছিলেন। ইনি ছিলেন সুমিত্রা দেবী। তার পেছনে তার পুত্রবধূ সুনিতা দাঁড়িয়েছিলেন, যার চেহারায় চিন্তা এবং শক্তিমত্তার মিশ্র ভাব ছিল। সুমিত্রা দেবীর প্রবেশ পুরো কোর্টরুমে এক নীরবতা নিয়ে এলো। বিরোধী উকিল তাকে দেখেই একটি সুযোগ হাজ করে নিলেন।
তিনি তার জায়গা থেকে দাঁড়ালেন এবং ব্যঙ্গ করে হেসে বললেন, এই দেখুন বিচারক সাহেব, নতুন কৌশল। যখন আবেগপূর্ণ গল্প দিয়ে কাজ হলো না, তো এখন নিজের অসুস্থ মাকে আদালতে নিয়ে এসেছেন। আবেগপূর্ণ ব্ল্যাকমেলিংয়ের আরও একটি চেষ্টা। এটা শুনে সুমিত্রা দেবী, যিনি এতক্ষণ চুপ ছিলেন, নিজের চোখ তুললেন। তিনি হুইলচেয়ার থেকেই তার কাঁপা কিন্তু শক্তিশালী কণ্ঠে বললেন, না উকিল সাহেব, আমি এখানে আমার ছেলের পক্ষ নিতে বা কাউকে আবেগপূর্ণ ব্ল্যাকমেল করতে আসিনি। আমি এখানে আদালতের সামনে পুরো সত্য রাখতে এসেছি। এবং সত্য এই যে আমার ছেলে একজন অত্যন্ত ভদ্র এবং ভালো মানুষ, যে কখনো কারোর অধিকার কেড়ে নেওয়ার কথা ভাবতেও পারে না। তিনি তার মেয়েদের দিকে তাকালেন এবং বললেন, সত্যি এই যে সে বিয়ের পরেও প্রতিটি পদক্ষেপে তার এই বোনদের সাহায্য করেছে, কিন্তু যখন তার সাহায্যের দরকার পড়ল তখন কেউ এগিয়ে আসেনি। আমার অসুখে বিকাশ এখন পর্যন্ত লাখ লাখ টাকা খরচ করে ফেলেছে। তার কাছে টাকা ছিল না, তবুও সে ঋণ নিয়ে আমার চিকিৎসা করিয়েছে। কিন্তু আমার এই প্রিয় মেয়েরা, যারা আজ সম্পত্তিতে হিস্সা চাইছে, একবারও এটা জিজ্ঞেস করতে আসেনি যে মা, তুমি বেঁচে আছো নাকি মারা গেছো। তার কণ্ঠে ব্যথা এবং রাগ দুটোই ছিল। যদি আমার মেয়েরা আমার স্বামীর সম্পত্তিতে হিস্সা চায়, তবে প্রথমে তাদের সেই ঋণের অংশীদার হতে হবে যা আমার ছেলে বিকাশের মাথায় আছে। তারা কি সেই ঋণের হিস্সা শোধ করবে যা এই বাড়ির ওপর নেওয়া হয়েছিল তাদের নিজের সংসার বাঁচানোর জন্য? তারা কি আমার অসুস্থতার জন্য হওয়া খরচের অংশ দেবে? সুমিত্রা দেবী এখন বিচারক সাহেবের দিকে ফিরলেন। তার চোখে জল ছিল, কিন্তু কণ্ঠে ইস্পাতের মতো শক্তি ছিল। বিচারক সাহেব, আপনি আইনের রক্ষক, আপনিই বলুন, অধিকার কি কেবল একতরফা হয়? যখন দায়িত্বের সময় ছিল তখন তারা এই বলে হাত ঝেড়ে ফেলেছে যে ভাই, তার কর্তব্য। আর যখন আজ সম্পত্তির কথা এলো তখন আইন মনে পড়ে গেল। তিনি তার কথা শেষ করে বললেন, যদি কর্তব্য কেবল ছেলের হয়, তবে হকও কেবল ছেলেরই হওয়া উচিত। বিচারক সাহেব, আদালতে এমন এক নীরবতা নেমে এলো যা কোনো ঝড় আসার আগে হয়। বিরোধী উকিলের কাছে কোনো জবাব ছিল না। বিচারক সাহেব একটি গভীর এবং তীব্র দৃষ্টিতে দুই বোনের দিকে তাকালেন এবং তাদের তিরস্কার করলেন। লজ্জা হওয়া উচিত আপনাদের দুজনের। আপনাদের অধিকার তো মনে রইল, কিন্তু নিজেদের কর্তব্য ভুলে গেলেন। আপনাদের মা বাবা এবং ভাইয়ের প্রতি আপনাদেরও কোনো দায়িত্ব ছিল। যখন দায়িত্বের সময় ছিল তখন আপনারা কোথাও ছিলেন না, আর যখন প্রপার্টির কথা এলো তখন হিস্সা চাইতে চলে এলেন। বিকাশের মতো ভাইয়ের ওপর তো বোনেরা প্রাণ ঢেলে দেয়, আর আপনারা তার প্রাণ নিতে উদ্যত। দুই বোন মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন, কিন্তু তাদের উকিল তবুও হার মানলেন না এবং কোনো আইনি খুঁত বের করে তর্ক চালিয়ে গেলেন। আদালত সেই দিনের জন্য আবার স্থগিত হয়ে গেল। এক সপ্তাহ পরে রাখি বন্ধনের উৎসব এলো, এমন এক উৎসব যা ভাই বোনের পবিত্র সম্পর্কের সবচেয়ে বড় নিশানি। কিন্তু বিকাশের ঘরে আজ কোনো উৎসব ছিল না। ঘরে সকাল থেকে এক অদ্ভুত হৃদয় বিঁধে যাওয়া নীরবতা ছেয়েছিল। বিকাশ আর সুনিতার দুই বাচ্চা, রোহন আর রিয়া, নতুন পোশাকে ছিল। রিয়া খুব খুশি হয়ে তার ভাই রোহনের কবজিতে একটি ছোট্ট রাখি বাঁধল। রোহনও তার বোনকে উপহার দিল এবং তার মাথায় হাত রেখে তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিল। ঘরে শুধু এটাই এক মুহূর্ত ছিল যাতে কিছুটা জীবন দেখা গেল। কিন্তু বিকাশের কবজি আজ শূন্য ছিল। ঘরে বসে তিনি শূন্য চোখে দরজার দিকে দেখছিলেন। প্রতি বছর এই সময় পর্যন্ত তার দুই বোন সীমা আর রেখা বাড়ি চলে আসতেন। যদি না আসতে পারতেন তবে তাদের পাঠানো রাখির খাম অবশ্যই এসে যেত। কিন্তু আজ না তো কোনো বোন এসেছিল, না কোনো রাখি পাঠানো হয়েছিল। আজ প্রথমবারের মতো তার কবজি রাখির সুতোর জন্য কাতর ছিল। সুনিতা তার কাছে এলেন এবং বিকাশের কাঁধে হাত রেখে এক আশাভরা কণ্ঠে বললেন, একটা কাজ করুন না, আপনার বোনেরা যদি না আসে তো কি হয়েছে? বড় তো আপনি, কেননা আপনিই তাদের বাড়ি চলে যান রাখি বাঁধতে। একটু মিষ্টিও নিয়ে যাবেন। হতে পারে উৎসবের এই পবিত্র দিনে তাদের হৃদয় গলে যায়। হতে পারে তারা নিজেদের ভুল স্বীকার করে নেয়। সুনিতার চোখে এক আশা ছিল যে হয়তো সব কিছু আগের মতো হয়ে যাবে। বিকাশ নিজের আর্দ্র চোখ দিয়ে সুনিতাকে দেখলেন। মুখে এক বেদনা ভরা হাসি নিয়ে বললেন, না সুনিতা, এখন আর না। এখন এই সব কথার কোনো মানে রইল না। তিনি নিজের শূন্য কবজি দেখতে দেখতে বললেন, আমরা দুজন এখন আর ভাই বোনের সম্পর্কে নেই। সব সম্পর্ক, সব ভালোবাসা, সব কিছু তো সেই আদালতের কাঠগড়াই ধ্বংস হয়ে গেছে। এখন তারা আমার বোন নয় সুনিতা, এখন তো তারা শুধু বাদী আর আমি প্রতিবাদী। আমাদের মাঝে যে ফাঁক তৈরি হয়ে গেছে, রাখির সুতোও এখন সেই ফাঁকগুলো ভরতে পারবে না। এই কথা শুনে পাশের ঘরে শুয়ে থাকা সুমিত্রা দেবীর কলিজা যেন ফেটে গেল। আজ রায় ঘোষণার দিন ছিল। সেই দিন যার জন্য বিকাশ মাস ধরে অপেক্ষা করছিলেন বা হয়তো ভয় পাচ্ছিলেন।
সকালের সময় ছিল, বিকাশ নিজের ঘরে জানালার পাশে দাঁড়িয়েছিলেন। বাইরে দেখছিলেন, কিন্তু তার চোখ কিছু দেখছিল না। তার চেহারায় এক অদ্ভুত শান্তি ছিল, সেই শান্তি যা ঝড়ের পরে আসে, যখন সব কিছু ধ্বংস হয়ে গেছে। সুনিতা তার কাছে এলেন এবং ধীরে করে বললেন, তৈরি হয়ে যান, আদালতের জন্য বেরোতে হবে। বিকাশ না ঘুরে জানালা থেকে বাইরে দেখতে দেখতেই বললেন, সুনিতা, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি হেরে গেছি। সুনিতা চমকে গেলেন, আপনি আপনি কি বলছেন? বিকাশ ঘুরলেন, তার চোখ নিভে যাওয়া ছিল। আমি আজ আদালতে গিয়ে বিচারক সাহেবকে বলে দেব যে আমাকে এই মামলা লড়া বন্ধ করতে হবে। আমি আমার বোনদের তাদের সমান হিস্সা দিয়ে দেব। বাড়ি বিক্রি করে দেব, দোকান বিক্রি করে দেব, আর যে টাকা আসবে 3 ভাগ করে নেব। কি? সুনিতার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কিন্তু কিন্তু তাহলে আমরা কোথায় যাব? আমাদের বাচ্চাদের কি হবে? বিকাশের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কোথাও না কোথাও তো চলে যাব সুনিতা, ভাড়া বাড়িতে থাকব, কোনো ছোট কাজ খুঁজে নেব। কিন্তু এখন এই সব, এই আদালত, এই উকিল, এই মামলা আমার আর সহ্য হয় না। আমি প্রতিদিন আমার বোনদের নিজের শত্রু হতে দেখতে পারবো না। আমি আমার মাকে রোজ কাঁদতে দেখতে পারবো না। তিনি তার হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিলেন। আমি ক্লান্ত হয়ে গেছে সুনিতা, আমি হার মানছি। এই কথা শুনে পাশের ঘরে শুয়ে থাকা সুমিত্রা দেবীর কলিজা যেন ফেটে গেল। আজ রায় ঘোষণার দিন ছিল, সেই দিন যার জন্য বিকাশ মাস ধরে অপেক্ষা করছিলেন বা হয়তো ভয় পাচ্ছিলেন। সকালের সময় ছিল, বিকাশ নিজের ঘরে জানালার পাশে দাঁড়িয়েছিলেন। বাইরে দেখছিলেন, কিন্তু তার চোখ কিছু দেখছিল না। তার চেহারায় এক অদ্ভুত শান্তি ছিল, সেই শান্তি যা ঝড়ের পরে আসে, যখন সব কিছু ধ্বংস হয়ে গেছে। সুনিতা তার কাছে এলেন এবং ধীরে করে বললেন, তৈরি হয়ে যান, আদালতের জন্য বেরোতে হবে। বিকাশ না ঘুরে জানালা থেকে বাইরে দেখতে দেখতেই বললেন, সুনিতা, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি হেরে গেছি। সুনিতা চমকে গেলেন, আপনি আপনি কি বলছেন? বিকাশ ঘুরলেন, তার চোখ নিভে যাওয়া ছিল। আমি আজ আদালতে গিয়ে বিচারক সাহেবকে বলে দেব যে আমাকে এই মামলা লড়া বন্ধ করতে হবে। আমি আমার বোনদের তাদের সমান হিস্সা দিয়ে দেব। বাড়ি বিক্রি করে দেব, দোকান বিক্রি করে দেব, আর যে টাকা আসবে 3 ভাগ করে নেব। কি? সুনিতার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কিন্তু কিন্তু তাহলে আমরা কোথায় যাব? আমাদের বাচ্চাদের কি হবে? বিকাশের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কোথাও না কোথাও তো চলে যাব সুনিতা, ভাড়া বাড়িতে থাকব, কোনো ছোট কাজ খুঁজে নেব। কিন্তু এখন এই সব, এই আদালত, এই উকিল, এই মামলা আমার আর সহ্য হয় না। আমি প্রতিদিন আমার বোনদের নিজের শত্রু হতে দেখতে পারবো না। আমি আমার মাকে রোজ কাঁদতে দেখতে পারবো না। তিনি তার হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিলেন। আমি ক্লান্ত হয়ে গেছি সুনিতা, আমি হার মানছি। সুনিতার হৃদয় ভেঙে গেল, কিন্তু তিনি নিজের স্বামীর হাত ধরলেন। ঠিক আছে, আপনি যা সঠিক মনে করেন তাই করুন, আমি আপনার সাথে আছি, সব সময় থাকব। 2 ঘন্টা পরে আদালত। বিকাশ কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন, তার চেহারা শান্ত ছিল। আদালতের কার্যক্রম শুরু হল। 2 উকিলরা তাদের নিজেদের কথা রাখলেন। ঠিক তখনই বিচারক সাহেব বিকাশকে সরাসরি প্রশ্ন করলেন, মিস্টার বিকাশ, আপনি এই বিষয়ে কি বলতে চান? আদালতে নীরবতা ছেয়ে গেল, সবার নজর বিকাশের ওপর ছিল। বিকাশ বলতে শুরু করলেন, তার কণ্ঠে এখন এক অদ্ভুত সংযম ছিল। বিচারক সাহেব, আমি এখন এই মামলা লড়তে চাই না। এটা শোনা মাত্র পুরো কোর্টরুম কেঁপে উঠল। দর্শক আসনে বসা সুনিতা নিজের শাড়ির আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে নিলেন। সুমিত্রা দেবী, যিনি হুইলচেয়ারে বসেছিলেন, তার হৃদয় ধক করে উঠল। বিরোধী উকিলের মুখে বিজয়ের হাসি এলো। 2 বোন সীমা আর রেখা একে অপরের দিকে তাকালেন, যেন তাদের বিশ্বাস হচ্ছিল না যে তারা সঠিক শুনেছেন। তারপর সীমা ধীরে করে বলল, এবার না উট পাহাড়ের নিচে এলো। বিকাশ আরও বললেন, বিচারক সাহেব, আমি আমার বোনদের তাদের সমান হিস্সা দিতে তৈরি আছি। আমি বাড়ি আর দোকান বিক্রি করে দেব, যে টাকা আসবে আমরা 3 ভাই বোন সমান ভাগ করে নেব। আমাকে শুধু এইসব শেষ করতে হবে। বিচারক সাহেব, যিনি এতক্ষণ চুপচাপ সব শুনছিলেন, নিজের চশমা নামালেন এবং বিকাশকে খুব মনোযোগ দিয়ে দেখলেন। তার অভিজ্ঞ চোখ বিকাশের ভাঙা আত্মা পড়ে নিল। কয়েক মুহূর্তের নীরবতার পরে বিচারক সাহেব বললেন, মিস্টার বিকাশ, আপনি কি সত্যিই এই সিদ্ধান্ত নিজের ইচ্ছায় নিচ্ছেন, নাকি আপনি ক্লান্ত হয়ে গেছেন এবং হার মানছেন? বিকাশের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি কিছু বলতে পারলেন না, শুধু মাথা নিচু করে নিলেন। বিচারক সাহেব গভীর শ্বাস নিলেন এবং বললেন, আমি বুঝতে পারছি মিস্টার বিকাশ, আমি গত কয়েক মাস ধরে এই মামলাটি দেখেছি। আমি আপনার প্রতিটি শুনানিতে আপনার চোখে ব্যথা দেখেছি।
কিন্তু আমি আপনাকে একটা কথা বলে দিই। তিনি নিজের আওয়াজ উঁচু করলেন এবং পুরো কোর্টরুমকে সম্বোধন করে বললেন, আমি এই পুরো মামলার গভীরভাবে অধ্যয়ন করেছি। আমি সমস্ত তথ্য দেখেছি, সমস্ত প্রমাণ দেখেছি, এবং আমার দৃষ্টিকোণ থেকে আপনার বোনদের এই সম্পত্তিতে কোনো নৈতিক অধিকার নেই। এটা শোনা মাত্র আদালতে হোলসোল শুরু হলো। বিরোধী উকিল তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। আপত্তি মাই লর্ড, মিস্টার বিকাশ নিজেই তৈরি আছেন হিস্সা দিতে, এবং আইনের দৃষ্টিকোণ থেকেও। উকিলের কথা কেটে দিয়ে বিচারক সাহেবের আওয়াজ গর্জন করে উঠল, আমি আইনকে আপনার চেয়ে ভালো জানি। হ্যাঁ, আইন মেয়েদের তাদের বাবার সম্পত্তিতে হক দেয়, কিন্তু আইন কি এটাও বলে না যে যে ব্যক্তি নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নেয় তার অধিকার পাওয়ার হক নেই? তিনি আরও বললেন, এই মানুষটি নিজের পুরো জীবন তার বোনদের ওপর বিলিয়ে দিয়েছে। নিজের পড়াশোনা ছেড়েছে, নিজের স্বপ্ন ছেড়েছে, নিজের ভবিষ্যৎ ছেড়েছে, যাতে তার বোনেরা পড়তে পারে, এগিয়ে যেতে পারে। সে তাদের বিয়েতে লাখ লাখ টাকা খরচ করেছে, তাদের সংকটে তাদের সাহায্য করেছে, আর আজ সেই বোনেরা নিজেদের ভাইকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। বিচারক সাহেবের আওয়াজে এখন রাগ স্পষ্ট ঝলকাচ্ছিল, কিন্তু তিনি থেমে বিকাশকে দেখলেন। আমি এটাও দেখছি যে এই লোকটি ভেঙে পড়েছে, আর যদি আমি আজ একে তার ইচ্ছার বিরুদ্ধে জিতিয়ে দিই তবে হয়তো সে কখনো খুশি হতে পারবে না। বিচারক সাহেব এক মুহূর্ত ভাবলেন, তারপর তার চেহারায় এক অদ্ভুত চমক এলো। বিকাশ নিজের বোনদের সমান হিস্সা দিতে চান তো আদালত এই কথাকে স্বীকৃতি দিচ্ছে, কিন্তু এক শর্তে। যখন বিচারক সাহেবের মুখ থেকে এই শব্দ বেরোলো তখন আদালতে উপস্থিত প্রতিটি মানুষের নিঃশ্বাস যেন থেমে গেল। বিকাশ আশ্চর্য হয়ে তার দিকে তাকালেন। তার বোনদের এবং তাদের উকিলের চেহারায় এক অদ্ভুত অস্থিরতা ছিল। বিচারক সাহেব নিজের দৃষ্টি সরাসরি সীমা আর রেখার ওপর নিবদ্ধ করলেন এবং বললেন, সম্পত্তির ভাগ হবে, আপনারা আপনাদের হক পাবেন, কিন্তু। বিচারক সাহেবের আওয়াজ এখন আরও বেশি গম্ভীর এবং ধারালো হয়ে গেল, ভাগ সবার সামনে হবে। আমার শর্ত এই যে যেদিন সম্পত্তির ভাগ হবে সেই দিন আপনাদের দুজনকে নিজেদের শ্বশুর বাড়ি থেকে কমপক্ষে 10 জন লোককে নিয়ে আসতে হবে। দুই বোনের চেহারা ফ্যাকাশে হতে লাগল। তারপর বিচারক সাহেব বললেন, ওই লোকেরা নিজেদের চোখ দিয়ে দেখবে যে আপনারা দুই বোন নিজেদের বাপের বাড়ি থেকে, নিজেদের সেই ভাইয়ের কাছ থেকে, যিসনে নিজের জীবন আপনাদের ওপর কোরবান করে দিয়েছে, প্রপার্টিতে হিস্সা নিচ্ছেন। আর হ্যাঁ, বিচারক সাহেব জোর দিয়ে বললেন, আপনাদের ননদদেরও সেই সময় আসতে হবে নিজেদের স্বামীদের সাথে। অবশেষে তাদেরও তো জানতে হবে যে পৈতৃক সম্পত্তিতে মেয়েদের এবং বোনদেরও সমান অধিকার থাকে। এবং সবচেয়ে জরুরি কথা, বিচারক সাহেব নিজের আওয়াজ আরও তীব্র করলেন, আপনাদের দুজনকে নিজেদের বাচ্চাদেরও সাথে আনতে হবে, যাতে তারাও নিজেদের চোখ দিয়ে দেখে যে তাদের মা নিজেদের মামার কাছ থেকে নিজেদের হক কিভাবে আদায় করছে। তাদেরও তো এই শিক্ষা পাওয়া উচিত যে কিভাবে সম্পর্কের চেয়ে টাকা বেশি গুরুত্বপূর্ণ। বিচারক সাহেব এক মুহূর্ত থেমে পুরো আদালতকে দেখলেন এবং তারপর বললেন, যদি আপনারা দুজন এই শর্ত মানেন তবে আমি আজই আদেশ জারি করে দেব যে সম্পত্তির সমান ভাগ হোক। কিন্তু বিচারক সাহেবের সেই শেষ বাক্যটির পরে দুই বোনের মুখের ফ্যাকাশে ভাব আরও গাঢ় হয়ে গেল। রেখা এবং সীমা, যারা এতক্ষণ কঠোরতা এবং আইনি জেদ নিয়ে দাঁড়িয়েছিল, তারা এখন একে অপরের দিকে বিমূঢ় দৃষ্টিতে তাকালো। তাদের আইনি অধিকারের পথে বিচারক এক এমন সামাজিক ও নৈতিক দেয়াল তুলে দিয়েছেন যা টপকে যাওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। তারা আইনের চোখে জিততে চাইলেও সমাজের চোখে নিজেদের স্বার্থপর প্রমাণ করতে প্রস্তুত ছিল না। তারা জানত যে শ্বশুরবাড়ির লোকেরা যখন শুনবে যে তাদের স্বামীরা সেই বাড়িতে অংশ নিচ্ছেন, যে ভাই তার সমস্ত কিছু ত্যাগ করে তাদের পাশে দাঁড়িয়েছিল, তখন সমাজে তাদের মর্যাদা আর সম্মান সম্পূর্ণরূপে ধুলোয় মিশে যাবে। আর সবথেকে বড় কথা, তারা তাদের সন্তানদের সামনে নিজেদের লজ্জা প্রকাশ করতে পারবে না। তাদের উকিল আরও একবার প্রতিবাদ করার চেষ্টা করলেন, মাই লর্ড, এই ধরনের অনৈতিক শর্তের কোনো আইনি ভিত্তি নেই। বিচারক সাহেব স্থির, দৃঢ় চোখে তার দিকে তাকিয়ে বললেন, আইনের ভিত্তি আছে কি নেই তা আদালত ঠিক করবে। আপনাদের মক্কেলদের হ্যাঁ বা না বলার জন্য 2 মিনিট সময় দেওয়া হলো। 2 মিনিট। এই 2 মিনিট বিকাশ এবং তার পরিবারের জন্য যুগান্তকারী ছিল। দুই বোন মাথা নিচু করে নিজেদের মধ্যে কিছু কথা বলল। অবশেষে সীমা কাঁপা গলায় ফিসফিস করে বলল, না বিচারক সাহেব, আমরা এই শর্ত মানতে পারবো না। মানতে পারবেন না? বিচারক সাহেব জিজ্ঞাসা করলেন। রেখা আরও ধীরে করে বলল, আমরা মামলা তুলে নিতে চাই। এই ঘোষণাটি আদালতে বিস্ময়ের এক ঢেউ জাগালো। বিরোধী উকিলও হতবাক হয়ে গেলেন। বিচারক সাহেব বিকাশের দিকে তাকালেন, যিনি তখনও বিভ্রান্ত হয়ে দাঁড়িয়েছিলেন। বিচারক তখন বললেন, মিস্টার বিকাশ, আপনার বোনেরা মামলা তুলে নিতে চাইছে। এই অবস্থায় আপনার কি বলার আছে?
বিকাশ নিজের চোখের জল সামলে ভাঙা গলায় বললেন, বিচারক সাহেব, আমি শুধু শান্তি চাই, আমার আর কিছুই বলার নেই। বিচারক সাহেব একটি গভীর শ্বাস নিলেন, তিনি কলম তুলে নিলেন এবং এক চূড়ান্ত সিদ্ধান্ত লিখে দিলেন। এই আদালত এই সিদ্ধান্তে উপনীত হল যে বাদী পক্ষ সীমা ও রেখা তাদের আবেদন স্বেচ্ছায় প্রত্যাহার করে নিয়েছে। অতএব সম্পত্তির বিভাজন সংক্রান্ত এই মামলা খারিজ করা হলো। এই বাড়ির ওপর মিস্টার বিকাশের পূর্ণ অধিকার থাকবে। এরপর বিচারক সাহেব আরও একটি গুরুত্বপূর্ণ কথা বললেন, যা আদালতের দেওয়া আসল রায় ছিল। এই আদালত আইনি অধিকার এবং নৈতিক কর্তব্যের মধ্যে যে ফাঁক থাকে তা গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছে। আমি আশা করি আমার এই সিদ্ধান্তের মাধ্যমে সমাজ এই শিক্ষা নেবে যে রক্তের সম্পর্ককে অর্থের মাপকাঠিতে বিচার করা যায় না। একজন ভাই তার পরিবারের জন্য যে ত্যাগ করে তার দাম কোনো আদালতের মোহর দিয়ে নির্ধারণ করা সম্ভব নয়। রায় শেষ হল। বিকাশ বিশ্বাস করতে পারছিলেন না, তার শরীর থেকে যেন ভারী এক বোঝা নেমে গেল। তিনি ধীরে করে আদালতের বাইরে এলেন। সম্পর্কের শেষ বিদায়, দ্য ফাইনাল গুড বাই অফ দ্য রিলেশনশিপ। আদালতের বাইরে করিডরে সীমা এবং রেখা দাঁড়িয়েছিল। তারা বিজয়ী না হলেও লজ্জায় মাথা উঁচু করতে পারছিল না। বিকাশ তাদের পাশ দিয়ে যাওয়ার সময় তারা তাকে দেখল। সীমা তখনও রেখার হাত ধরেছিল। রেখা মাথা নিচু করে বিড়বিড় করে বলল, দাদা, আমাদের ক্ষমা করে দিও। বিকাশ স্থির হয়ে দাঁড়ালেন। তিনি আর তার বোনদের দিকে তাকালেন না। তার চোখে এখন আর আবেগ ছিল না, ছিল এক নিঃশব্দ ক্লান্তি। ক্ষমা? বিকাশ নিঃশব্দে হাসলেন। তোমরা আমার কাছ থেকে আমার ঘর আর আমার জীবন চেয়েছিলে। তোমাদের ক্ষমা করার অধিকার আমার আছে, কিন্তু আমার আত্মার কাছে ক্ষমা চাওয়ার অধিকার তোমাদের নেই। তিনি এক দীর্ঘশ্বাস নিলেন। আজ তোমরা এই মামলা তুলে নিলে, তোমরা তোমাদের আইনি অধিকার ছাড়লে না, তোমরা ছাড়লে ভাই বোনের সম্পর্ক। এই অধিকারের জন্য তোমরা আমাদের মাকে কাঁদিয়েছ, আমার স্ত্রীকে গৃহহীন করতে চেয়েছিলে, আমার বাচ্চাদের স্বপ্ন ভাঙতে চেয়েছিলে। টাকা হয়তো তোমরা পাওনি, কিন্তু তোমরা সম্পর্ক আর আমার আস্থা চিরদিনের জন্য হারিয়েছ। এই কথাগুলি ছিল রায়ের থেকেও বেশি কঠিন। বিকাশ আর এক মুহূর্তও না দাঁড়িয়ে স্ত্রী সুনিতা এবং মা সুমিত্রা দেবীকে হুইলচেয়ারে নিয়ে বাড়ির পথে রওনা হলেন। দুই বোন দাঁড়িয়ে রইল। তারা জানত যে সম্পর্ক তারা এক কাগজের টুকরোর জন্য বিক্রি করতে চেয়েছিল তা আজ চিরতরে হারিয়ে গেছে। তাদের পিছনে পড়ে রইল শুধু লজ্জা, অনুশোচনা এবং তাদেরই নিজেদের লালসা দ্বারা সৃষ্ট ভাঙা সম্পর্ক। ঘরে ফিরে সেদিন বিকাশ তার বাচ্চাদের শক্ত করে জড়িয়ে ধরলেন। তিনি উপলব্ধি করলেন পৈতৃক সম্পত্তি শুধু ইট পাথরের ঘর নয়, বরং ভালোবাসা, ত্যাগ এবং বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকা পরিবারই হল সত্যিকারের সম্পদ। আর সেই সম্পদ তার কাছে সুরক্ষিত ছিল।